ট্রেন বাস লঞ্চে স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। মহাসড়কে সামান্য চাপ বাড়লেও ঈদযাত্রায় স্বস্তির হাসি চোখে মুখে। ঈদযাত্রায় একই পরিবারের ৩ জন সহ সড়কে ঝরল ৬ প্রাণ। গোপালগঞ্জ সহ আরও ৩ জেলায় প্রাণহানি ৫ জনের। ঈদযাত্রা নির্বিঘ্ন ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। নববর্ষে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন। সিটি ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের উপর আঘাত। কোনো দেশের আধিপত্য মানবে না জনগণ। জ্বালানি তেলের সংকট নেই, উঠে গেছে রেশনিংও। তবে শঙ্কা পুরোপুরি না কাটায় পাম্পের সামনে লাইনে দাঁড়াচ্ছে অনেকে। এবং ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ তেহরানের। ঈদ উল ফিতর উপলক্ষে 7 দিনের টানা সরকারি ছুটি। সেই সুবাদে রেল, নৌ, সড়ক পথে ঢাকা ছাড়ছেন অধিকাংশ মানুষ। সকালের পর বেলা বাড়ার সাথে সাথে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে বাড়ি ফেরাদের ভিড় বাড়তে থাকে। যাত্রীরা বলছেন এখনো বেশ নির্বিঘ্ন ঈদযাত্রা। সড়কে বাড়তি নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ট্রেনেও ঢাকা ছাড়ছে মানুষ। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। সন্ধ্যার পর সদরঘাটে লঞ্চ যাত্রীদের ভিড় বাড়তে দেখা যায়। এছাড়াও মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ। গাজীপুরের টঙ্গীতে ছুটির প্রথম দিনে কর্মস্থল ছেড়ে গ্রামের পথে মানুষের যাত্রা শুরু হয়েছে। চন্দ্রায় গাড়ির যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যাত্রীর চাপ। এতে মহাসড়কে যানবাহনের চাপও বাড়ছে। তবে এখনও বড় ধরনের যানজট না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন চলাচলের ধীর গতি লক্ষ্য করা গেছে। পরিবার সহ সবাই আমরা আজকে ময়মনসিংহ যাচ্ছি ঈদের উদ্দেশ্যে। টিকিটের জন্য আম্মু দাঁড়াইছে, টিকিট পালি আমরা রওনা দিব। আমাদের যাওয়ার পথে কোনো ধরনের সমস্যা হচ্ছে না এবং আমাদের ভাড়া নিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। দর্শক, ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী, সদরঘাট এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে বাস টার্মিনালে যাত্রীদের চাপ কেমন দেখছেন, আর কোনো সংকট কিংবা যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা এই বিষয়ে বিস্তারিত জানাবেন। তানিয়া, যদি আমি একটু বলতে চাই যে সন্ধ্যার পর থেকে কিন্তু যাত্রী চাপটা বেড়েছে গাবতলী বাস টার্মিনালে। সেক্ষেত্রে যদি আপনি বলেন যে শঙ্কার যে বিষয়টা, সেটা কিন্তু মহাসড়কে যানজটের একটা শঙ্কা অনেক যাত্রী দেখছেন। তবে এখন পর্যন্ত নির্ধারিত বা নির্দিষ্ট সময়ে গাবতলী বাস টার্মিনালে বাস এসে পৌঁছাচ্ছে, যাতে এবং কি নির্ধারিত সময় কিন্তু গন্তব্যে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে প্রতিটা বাসই। এবং কি আর অভিযোগের বিষয়টা যদি বলতে চাই, তাহলে সেক্ষেত্রে যারা রাস্তার উপর থেকে বাসে উঠছেন তাদেরকে যাত্রী এবং কি হেল্পার যারা আছেন বা বাস কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে একটি বলা যায় যে ভাড়া নিয়ে একটি দর কষাকষি চলে, যেখানে আসলে ভাড়াটা তারা বলছে যে 200 টাকা ভাড়া, তারা 400 টাকা অধিক ভাড়া, বাড়তি ভাড়া আদায় করার একটা প্রবণতা দেখা গেছে। সেই বিষয়গুলো কিন্তু যাত্রীরা আমাদের সঙ্গে কথা বলেছেন। তবে কাউন্টারগুলো যেগুলো আছে, সেই কাউন্টারগুলোতে বলা হচ্ছে যে নির্ধারিত বা সরকারি যে তালিকা, নির্ধারিত ভাড়া উল্লেখ করা হয়েছে, সেই নির্ধারিত ভাড়াটাই নিচ্ছে। এমনকি যাত্রীদের কাছ থেকে আমরা জানতে চাইলাম যে আসলে নির্ধারিত ভাড়া নিচ্ছে কিনা। তারাও কিন্তু বলছে যে হ্যাঁ, নির্ধারিত ভাড়া নিচ্ছে এবং কি সন্তুষ্ট প্রকাশ করেছে। স্বস্তিদায়ক এবারে সড়ক পথে যাত্রাটা এখন অবধি। কারণ মহাসড়কে আসলে ধীরগতি, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ধীরগতির একটা বিষয় রয়েছে, সেই ধীরগতিটা আসলে কতক্ষণ নাগাদ থাকতে পারে বা থাকবে, সেটা আসলে একটাই শঙ্কার মধ্যে আছে যাত্রীরা। এবং কি তারা বিশেষ করে অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্কশপে কাজ করে বিভিন্ন শ্রমজীবী মানুষ, দিনমজুর মানুষ, তারা কিন্তু বাড়ির পথে যাচ্ছেন। তাদের কিন্তু নির্দিষ্ট কোনো ছুটির তারিখ নেই, যার কারণে তারাও একটু বিপাকে পড়েছেন সিট নিয়ে, বা সিট পাচ্ছেন না সেই বাসে, সেটা নিয়ে একটা জটিলতা রয়েছে। এবং কি পরিবার পরিজন যারা সরকারি ছুটি যারা কাটা যাচ্ছেন, তারা কিন্তু আগামভাবে বা অগ্রিম টিকিট কাটার কারণে কিন্তু তাদের কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছে না। তো এই ছিল আসলে তানিয়া এখান থেকে সবশেষ। পরবর্তী সময় নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তানিয়া। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে একটু যেতে চাই সদরঘাট লঞ্চ টার্মিনালে। সেখানে আছেন আমাদের সহকর্মী সানি আহমেদ। সানি, যেমনটা আমরা গাবতলীর বাস টার্মিনালের খোঁজ খবর জানাচ্ছিলাম যে সেখানে এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি নাই। এই মুহূর্তে আপনি যেখানে আছেন সেই লঞ্চ টার্মিনালে কোনো অভিযোগ কিংবা ভোগান্তির খবর পেয়েছেন কিনা, কি পরিস্থিতি দেখছেন?
সদরঘাট বা লঞ্চ টার্মিনালে এখান থেকে সকাল থেকেই যে মানুষের উপচে পড়া ভিড় ছিল, তবে সন্ধ্যা গড়িয়ে যখন রাত আসে তখন কিছুটা মানুষের ভিড় কমতে থাকে। অনেকগুলো লঞ্চ এখন পর্যন্ত চলে গেছে, তবে এখানে আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে সাধারণত ডেকের উপরে যে ভাড়া, ডেকের মধ্যে যে ভাড়াগুলো রয়েছে সেই ভাড়াগুলো ঠিকঠাকই রয়েছে, অর্থাৎ 10% কম মূল্যেই তারা ভ্রমণ করতে পারছেন। এবং বিশেষ করে যে অধিকাংশ লঞ্চ ছেড়ে যাওয়ার ফলে যে কেবিনগুলোতে যে ভাড়া, নির্ধারিত ভাড়া রয়েছিল তার থেকে 50 থেকে 60, কখনো কখনো 100 টাকা বেশি ভাড়া নেবার অভিযোগ করছেন কিছু কিছু যাত্রী। তবে স্বাভাবিক চিত্র এখন পর্যন্ত বলা যায় যে এখানে স্বাচ্ছন্দ্যেই মানুষ যাচ্ছে। তবে এখানে যারা হকার রয়েছেন তাদের দৌরাত্ম্যের কারণে যাত্রীরা কিছুটা বেগ পেতে হচ্ছে তাদের চলাফেরায়। এবং আপনি জানেন যে প্রায় 200 জন কুলি ফ্রি বিনামূল্যে এখানে দেওয়ার কথা রয়েছে বিআরডব্লিউটিএ থেকে। সেই বিষয়টি কিন্তু আমাদের খুব একটা চোখে পড়েনি। এছাড়াও এখানে পুলিশের তৎপরতা রয়েছে, আশেপাশে সমস্ত জায়গাটায় সিসিটিভি থেকে তারা পর্যবেক্ষণ করছেন এবং পাশাপাশি যাতে করে কোনো রকমের পকেটমার কিংবা অজ্ঞান পার্টি তাদের থেকে সাধারণ যাত্রীরা রেহাই পেতে পারেন, সেই জন্য তারা এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়াও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর এবং প্রত্যেকটি লঞ্চে করে 4 জন আনসার সদস্য এখানে প্রতিটি লঞ্চে করে যাচ্ছে এবং 24 জন ম্যাজিস্ট্রেট রয়েছে যারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। তাই এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ। সানি, আপনাকে ধন্যবাদ। এবারে ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের অংশের ঈদযাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, কেমন দেখছেন এবারের ঈদযাত্রা? যাত্রীর চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? আপনি জানেন যে গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক, একটি ঢাকা টাঙ্গাইল এবং অপরটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। সকাল থেকেই আসলে যে ঈদযাত্রা, সেই ঈদযাত্রাটি শুরু হয়েছে, কিন্তু দুপুরের পর থেকে চাপ বাড়তে শুরু করেছে। চাপ বাড়লেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থা কিন্তু একদমই স্বাভাবিক রয়েছে, কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে বেশ কিছুটা গাড়ির চাপ রয়েছে। এবং আমরা যদি ছোট করে বলতে চাই যে এই চন্দ্রা এলাকা থেকে কিন্তু চন্দ্রা থেকে সহিপুর এবং চন্দ্রা থেকে কবিরপুর, এই দুই এলাকাতে আসলে যানজটটা অনেকটা একটু চাপ রয়েছে। আমরা এখানে দায়িত্বরত যারা পুলিশ অফিসার আছে আমি তাদের সাথে একটু কথা বলবো যে চন্দ্রার বর্তমান পরিস্থিতি কি, যানজট কি আছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমরা আজকে তো 27 রমজান আর গার্মেন্টসও ছুটি হয়েছে। স্বাভাবিকভাবে চন্দ্রা আছে, গাড়ির একটু চাপ আছে, এটাকে যানজট বলা যাবে না, তবে গাড়ির চাপ আছে, কিছুটা ধীরগতিতেও চলছে গাড়ি। কিন্তু আসার কথা হলো যে কোথাও গাড়ি থেমেনি, গাড়ি চলছে। এবং আমাদের পুলিশের, বিশেষ করে হাইওয়ে পুলিশের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনা এবার মোটামুটি বেশ ভালো একটা প্রস্তুতি আমাদের আছে এবং আমরা আশাবাদী যে খুব ভালোভাবে ইনশাল্লাহ আমরা গড়মুখে মানুষকে স্বস্তিতে বাড়ি ফিরিয়ে দিতে পারবো। তানিয়া শুনছিলেন যে আসলে চন্দ্রাতে যে দীর্ঘ যানজট, সেই দীর্ঘ যানজটটি না থাকলেও গাড়ির ধীর গতি আছে এবং এখন পর্যন্ত কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়নি এবং যাত্রীও আছে, গাড়িও আছে, সব কিছু মিলিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে এখনও পর্যন্ত মানুষ স্বস্তি নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। এই ছিল এখন পর্যন্ত গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে ঈদযাত্রা সেটি সম্পর্কে প্রাপ্ত তথ্য। মাহমুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবারে উত্তরাঞ্চলের ঈদযাত্রার খবর জানাতে যমুনা সেতুর পূর্ব গোল চত্বর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোহেল তালুকদার। সোহেল, ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন? কোনো জট রয়েছে কিনা? বাড়তি ভাড়া আদায় সহ কোনো ধরনের অনিয়মের তথ্য পেয়েছেন কিনা জানাবেন। তানিয়া, যেটি বলছেন যে জট তেমন তৈরি হয়নি, তবে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ আমরা লক্ষ্য করেছি। আপনি যদি বলে একটি পরিসংখ্যান দিলে আপনি এটা একটি ধারণা আপনার মাধ্যমে দর্শকরা ধারণা পাবে। সেটি হচ্ছে গেল রাত 12টা থেকে আজ রাত 9টা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে প্রায় 41,000-এর মতো যানবাহন চলাচল করেছে। এবং যেটি অভিযোগ যেটি রয়েছে, যাত্রীদের সবসময় যে অভিযোগটি থাকে যে যেহেতু গণপরিবহনের একটি সংকট রয়েছে, সেই সংকটের কারণে এখানে যে ভাড়া নৈরাজ্যের যে বিষয়টি থাকে সেই অভিযোগটি রয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি যে এটি প্রতিরোধ করার জন্য পুলিশ প্রশাসনের থেকে শুরু করে মাঠ প্রশাসনের যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন। আমার সাথে রয়েছেন তেমনি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূঁইয়াপুরের। আপনারা তো এই ভাড়া নৈরাজ্য ঠেকানোর জন্য কাজ করছেন বা পুলিশ প্রশাসন, তার এরপরেও কিন্তু অভিযোগ উঠছে, সেই বিষয়ে কি দেখছেন? জি, ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের কাছে যে সকল অভিযোগ আসছে সে বিষয়ে আমরা সচেতন রয়েছি এবং এ বিষয়ে আমরা থানা পুলিশের সাথে একসাথে
নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি এবং হচ্ছে যে কেউ যেন অযাচিত কারণে এবং অযৌক্তিক নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ার চেয়ে অযৌক্তিক অতিরিক্ত ভাড়ার জন্য কেউ দাবি না করতে পারে সে বিষয়ে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা এই কাজটি করছেন। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে এই সেতুতে যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি রয়েছে এবং উত্তরের যাত্রা নির্বিঘ্ন করতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী রয়েছেন রাজীব আহসান, তিনি কিছুক্ষণ পরেই এই যমুনা সেতু যেটি রয়েছে সেটি পরিদর্শনে আসবেন, এই সড়ক পরিদর্শনে আসবেন এবং কোথাও কোনো বিশৃঙ্খলা বা যে জিনিসগুলি রয়েছে সেই বিষয়গুলিও তিনি তদারকি করবেন। এবং আরেকটি যে বিষয়টি আমরা যেটি দিনভর বলছিলাম যে পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা বলছিলেন যে এখন পর্যন্ত যে তেল যেটি পাম্প থেকে সরবরাহ করার যে তেলের যে অভিযোগটি সেই অভিযোগটির কথাই তারা বারবার বলছিলেন। তানিয়া। সোহেল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এই যাত্রা নির্বিঘ্ন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট মোকাবেলা সহ 7 দিনের বন্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব। তিনি আরও জানান, পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন সরকার প্রধান। ঈদের ছুটি শুরু হলেও বন্ধের দিনেও ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা 11টায় সচিবালয়ে নিজ দপ্তরে বুয়েটের প্রকৌশলীদের সাথে বৈঠক করেন তিনি। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, ইলেকট্রিক্যাল 3 হুইলার, অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু বিষয়ে প্রকৌশলীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন। পরে প্রধানমন্ত্রী আরেকটি বৈঠক করেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 প্রশাসকের সাথে। তারা জানান, বর্ষা শুরুর আগেই বেশ কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা, এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সিরিয়াস। উত্তর সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাকে ঠিকভাবে কাজ করছে কিনা এর জন্য ঈদের পরে একটা কমিটি করে রেখেছি, মনিটরিং কমিটি। সেই কমিটি ঈদের পরে আমরা পাবলিশ করব, যারা তাতে করে ঠিকভাবে তারা কাজ করছে কিনা। পরে প্রধানমন্ত্রী কৃষক কার্ড প্রণয়ন সম্পর্কিত সেলের সাথে বৈঠকে বসেন। জানানো হয়, দেশের 9 জেলার 11টি উপজেলায় পরীক্ষামূলকভাবে 21,500 কৃষককে কার্ড দেবে সরকার। টাঙ্গাইল সদরে পহেলা বৈশাখে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার বৈঠকে নিরাপদ ঈদযাত্রা, জ্বালানি সংকট মোকাবেলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেন সরকার প্রধান। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। সম্পূরক আর্থিক বিবৃতি উপস্থাপন করা হয়, তো এইটাকে আমরা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে এবং উত্তর পূর্বাঞ্চলে, কিছু ফ্লাশ ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলা দ্রুত বিচার সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকারের পথ চলা শুরু হয় 17 ফেব্রুয়ারি। দেশের উন্নয়নে নানামুখী তৎপরতা, ব্যতিক্রমী উদ্যোগ আর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরুর মধ্য দিয়ে আজ পূর্ণ হলো 1 মাস। দায়িত্ব গ্রহণের এই সময়ের মধ্যে এমন কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে যা বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এই সময়কালকে রাজনীতির গুণগত মান পরিবর্তনের এক যুগান্তকারী অগ্রগতি হিসেবে অভিহিত করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। সবার আগে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন প্রথমবারের মতো সংসদে যাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ নিয়ে সরকার গঠনের পরের দিন থেকেই প্রশাসন ঢেলে সাজানো, বন্ধের দিনেও অফিস করা, মাঠ প্রশাসন থেকে কেন্দ্রের সর্বত্র গতি ফেরাতে উদ্যোগ নেন।
শুধু নির্দেশেই সীমাবদ্ধ না থেকে নিজে সশরীরে উপস্থিত থেকে কাজ এগিয়ে নিতে ছিলেন সচেষ্ট। প্রধানমন্ত্রী নয়, চালচলনে আড়ম্বরতায় পুরনো রাজনীতির অর্গল ভেঙে সামিল হয়েছেন সাধারণ মানুষের কাতারে। এগিয়ে চলার পথে এসেছে প্রতিবন্ধকতা ও সমালোচনা। সবকিছুকে পেছনে ফেলে নতুন এক দিগন্তের সূচনা করেছেন তারেক রহমান। দায়িত্ব শুরুর ২১ দিনের মধ্যেই বাস্তবায়ন করেছেন নির্বাচনী ইস্তেহার। ইস্তেহারে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন বহুল আলোচিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, প্রবাসী কার্ড এবং কৃষকের ঋণ পরিশোধের মাধ্যমে। রয়েছে সারা দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিম, খাদেম এবং পুরোহিত সহ ধর্মীয় গুরুদের মাসিক আর্থিক সুবিধা। এছাড়াও সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ, ঐতিহাসিক খাল খনন সহ প্রধান নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে সাহসী পদক্ষেপে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী। ইতিহাস বলছে স্বাধীনতা উত্তর ৫৪ বছরে এরকম রাজনৈতিক অঙ্গীকার পূরণের নজির খুব একটা নেই। অতীতে ক্ষমতাসীনরা ইশতেহার বাস্তবায়নের কথা ভুলে গেলেও মাত্র ১ মাসেই জনগণের কাছে অঙ্গীকার রক্ষা করার নজির স্থাপন করেছেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনায় এমন সাহসী উদ্যোগ রাজনীতির মাঠে গুণগত পরিবর্তন আনবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইশতেহারের কতগুলো চমকপ্রদ জনপ্রতিশ্রুতি ছিল। বিএনপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা শক্তিরা ছিল তারা নানাভাবে বিএনপিকে নিয়ে সমালোচনা, আর্থিক সংস্থান কোথা থেকে হবে, কিভাবে হবে, এগুলো শুধুমাত্র জনগণকে ভোট নেয়ার একটা অপকৌশল। মানুষ সংশয় প্রকাশ করেছিল, কিন্তু তারেক রহমান পাইলট প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে ইতিমধ্যেই এটি আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন। জনগণের প্রতি দেয়া কমিটমেন্টের প্রতি যদি শ্রদ্ধাবোধ থাকে এবং সত্যিকার অর্থে জনকল্যাণ যদি সরকারের লক্ষ্য হয়, তাহলে এইগুলো করা সম্ভব। আবার অনেকেই মনে করেন ভালো করলেও প্রধানমন্ত্রীর জন্য চ্যালেঞ্জও আছে। নির্বাচনী ইস্তেহারের অন্যতম ইস্যু সুশাসন, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ আর কর্মসংস্থান। এগুলোতে ভালো কিছু করে না দেখাতে পারলে সব অর্জন ম্লান হয়ে যেতে পারে। গত ৫৪ বছরের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানিফেস্টোগুলো নির্বাচনের সময় আসে, কিন্তু এরপরে আর নির্বাচনের পরে দলও খবর রাখে না, যারা ক্ষমতায় আসে। নাগরিকরাও ম্যানিফেস্টোর ব্যাপারে সচেতন থাকে না। এইবার আমরা দেখলাম ব্যতিক্রম। সেটা হলো জনাব তারেক রহমান দুইটা কাজ করেছেন। একটা হলো ক্যাম্পেইনকালীন সময়ে তিনি তার ম্যানিফেস্টোটাকে সবার কাছে পরিচিত করেছেন, আর দ্বিতীয়ত হলো যেহেতু কথা দিয়ে আসছেন বিভিন্ন ক্যাম্পেইনগুলোতে গিয়ে, তিনিও চেষ্টা করছেন যে তার কথা অনুযায়ী ক্যাম্পেইনগুলোতে যে কথা দিয়েছেন ম্যানিফেস্টো সম্পর্কে কী কী করবেন, কী কী করবেন না, সেটাও উনি আবার বাস্তবায়ন করার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন মানুষের কল্যাণ ও জন আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করে যদি এগিয়ে যেতে পারে সরকার, তাহলে বদলে যেতে পারে বাংলাদেশের রাজনৈতিক প্রচলিত ধারা। ব্যর্থতার পথ মারিয়ে আসবে সফলতাও। যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো দেশের একক আধিপত্য বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী মিরপুরে নিজ আসনে এক আয়োজনে এই মন্তব্য করেন তিনি। আয়োজনে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জামায়াত আমির আরও বলেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি, অথচ কোনো দেশ একতরফাভাবে সবকিছু নিয়েও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে অবৈধভাবে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতার উপর আঘাত করেছে। এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনে এমন নিয়োগের মাধ্যমে সরকার জনগণের মতামত ও জুলাইয়ের স্পিরিটকে অবজ্ঞা করেছে। সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে যে অন্যায়ভাবে প্রশাসক নিয়োগের যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক রীতিকে ব্রেক করে সরকার এই কাজটা করেছে। চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক সুদীর্ঘ 50 বৎসরের, এবং তখন থেকে শুরু করে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তরিক পার্টনার। আমরা সারা দুনিয়ার সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না।
মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে যে সংকট দেখা দেয় আপাতত তা অনেকটা কেটে গেছে। রেশনিং পদ্ধতি উঠে যাওয়ায় ফিলিং স্টেশনে ভিড় একটু কমেছে, তবে শঙ্কা পুরোপুরি না কাটায় পাম্পের সামনে এখনো অনেকে লাইনে দাঁড়াচ্ছেন। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যক্তিগত মালবাহী গাড়ি ও মোটরসাইকেল দাঁড়িয়ে আছে দীর্ঘ লাইনে। ওই সাইডে একটা পাম্পে গেছিলাম, ওটা বন্ধ আছে আপাতত। ওইখানে তেল দিতেছে না, অনেক বড় সিরিয়াল। অন্য দুদিন এসে ফিরে গিয়েছি, লাইন অনেক পেছনে ছিল। আজকেই অনেক সহজে পেরিয়েছে, আধা ঘন্টা মাত্র। চলতে চলতে ক্লান্ত কিছু চালক জানান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। এখনো লড়াই শেষ হয়নি, তবে গত কয়েকদিনের তুলনায় ভিড় অনেকটাই কম। তেলটা এমন একটা জরুরি হয়ে গেছে যে ভাত মাছের থেকেও বেশি যারা গাড়ি চালায় তাদের জন্য। অনেক পাম্পে এরকম হচ্ছে, দিচ্ছে না, কিন্তু এই পাম্পে ঠিক আছে, তেলের সমস্যা নাই কোনো। ইচ্ছা করে তেলের পাম্প কোনো তেলের পাম্পের মালিক বন্ধ রাখে নেই। অতএব গভর্নমেন্টের উচিত দ্রুত ফার্ম মালিকদের সাথে বৈশা কথা বলা, কেন আপনারা ফার্ম বন্ধ রাখছেন। ভোক্তাদের মতে রেশনিং পদ্ধতি তুলে নেয়ায় অনেকটাই স্বস্তি এসেছে। সমস্যা হচ্ছে তারপরও অনেকে আস্থা রাখতে না পেরে বেশি করে তেল সংগ্রহ করছেন। এই তেল দিয়ে আমার কি হবে, এই লাইন দিয়ে আমার কি হবে, এটা আমাদের মনে থেকে আমরা দুর্নীতিগ্রস্ত, তাই আমাদের এই দীর্ঘ তেলের লাইনটা। সরকার পারতো 2 টাকা বা 4 টাকা বাড়াই দিলে হয়তো তেল পাওয়া যেত। তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন সমস্যা কেটে গেছে, তবে অতিরিক্ত তেল মজুত করা এবং অনিয়মের কারণে কিছু স্থানে সমস্যা দেখা দিচ্ছে। তেল সরকারের কাছে পর্যাপ্ত আছে, কিন্তু ওনারা এটা একটা কোটা ভিত্তিক দিচ্ছে। এটা হয়তো বা ওনারা কোনো কিছু যাচাই বাছাই করার জন্য আর কি দিচ্ছে আর কি, যে আসলে তেলগুলো অন্য কোনো দিকে যাচ্ছে কিনা। মানুষ বেশি নেওয়ার কারণে আমাদের সেলগুলো বেশি হয়ে গেছে, যে তেল শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তখন আমাদের অফ করে দিতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট শুরু হয় দেশে। সরকারের কার্যকর উদ্যোগে সেই সংকট আপাতত কেটেছে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের প্রভাব পড়েছে রাজধানীর নিত্য পণ্যের বাজারে। ঈদের আগে আগে সবজির বাজারে খুব একটা চাপ না থাকলেও মুরগি আর গরুর মাংসের দামে স্বস্তি নেই। এদিকে দাম বেড়েছে পোলাওয়ের চাল সহ কিছু পণ্যের। অন্যদিকে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় চাহিদা পূরণ করতে পারছেন না বিক্রেতারা। ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন, তাই শেষ সময়ের বাজার সেরে নিচ্ছেন ক্রেতা। তবে পোলাওয়ের চাল, বিভিন্ন জাতের মশলা সহ কিছু পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে বেড়ে যাওয়ায় উৎসব আনন্দকে অনেকটাই ফিকে করে দিয়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 25 থেকে 30 টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম। তেল সংকটে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব চালের বাজারে। পোলাওর চাল, গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ এগুলো কেনার ইচ্ছা, কিন্তু দাম তো অনেক বেশি। তেলের বাজার বাড়তি কারণে সব জিনিসের দামে অনেকটাই পরিবহনের ভাড়া বাড়তির কারণে আর কি সবকিছু দাম বেশি। সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্রেতা চাহিদা পূরণে হিমশিম বিক্রেতার। যেমন রমজানের আগেও চাউলের দাম, তেল অ্যাভেলেবেল ছিল মোটামুটি, কিন্তু রমজান আসার আগ মুহূর্তে থেকেই আপনার তেল বাজারে একদম উদাহ। বড় বড় কোম্পানিগুলো বাজারে তেল দিচ্ছে না আর কি। তবে সবচেয়ে বেশি চোখ রাঙাচ্ছে মশলার দাম। এক সপ্তাহ আগেও কিসমিসের দাম ছিল 8,000 টাকা কার্টুন, তা এখন বেড়ে হয়েছে অনেক বেশি। 1280 টাকা কেজির লং এখন 1350। আলু বোখরা প্রায় দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে 1180 টাকায়। কাঠবাদাম আগে ছিল 1090, 1050 এরকম, এখন হয়েছে 1280, 1300 এরকম। আর পেস্তা বাদাম ছিল 2800, এখন হয়েছে 3800 টাকা কেজি। এদিকে দাম বাড়তির তালিকায় নাম আছে রসুন, গরুর মাংস এবং খাসির মাংসেরও। রিফাত সোফা, ডিবিসি নিউজ, ঢাকা। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন 90 দশকের বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা শামস সুমন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই অভিনয় শিল্পী। মঞ্চের আলো আধারি থেকে টিভি নাটক ও সিনেমার পর্দাতেও নিজ অভিনয় গুণে শামস সুমন জায়গা করে নিয়েছিলেন দর্শক হৃদয়ে। যদিও বেশ কিছুদিন ধরেই অভিনয়ে অনিয়মিত ছিলেন শামস সুমন। অভিনয়ের পাশাপাশি তিনি দায়িত্ব পালন করছিলেন রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন শননের সদস্য হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে তার যাত্রা শুরু। এরপর 90 দশকে টিভি নাটকে অভিনয় তাকে এনে দেয় খ্যাতি। শামস সুমন অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য মন জানে না মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, স্বপ্নপূরণ ও জয়যাত্রা। 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত
50 জন আহত হয়েছে। বেলা 3:30টার দিকে গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণ দিয়া এলাকায় সংঘর্ষ শুরু হয়। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত চলা সংঘাতে অংশ নেয় 5 শতাধিক। স্থানীয়রা জানান, রহিম ও কাশিমের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মারামারিতে জড়ায় দুই পক্ষ। পরে পুলিশ গিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রমজানের শেষ সময়ে এসে গাইবান্ধা শহরের ইফতার বাজারে বেড়েছে ব্যস্ততা। ঈদ সামনে থাকায় প্রতিদিন বিকাল গড়াতেই শহরের বিভিন্ন সড়ক, মোড় ও বাজার এলাকায় ক্রেতার ভিড় বাড়ছে আগের চেয়ে বেশি। গাইবান্ধা শহরে দুপুর থেকেই বিক্রেতারা ইফতারের পসরা সাজিয়ে বসছেন। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডালপুরির সাথে রয়েছে অন্যান্য মুখরোচক পদ। হালিম ও কাবাবের দোকানে ক্রেতাদের উপস্থিতি বেশি। পাশাপাশি বিক্রি হচ্ছে মাংসের তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার। রোজার শেষ সময়ে পরিবারের জন্য একটু বেশি আয়োজন করতে চান অনেকেই। ফলে ইফতারে বৈচিত্র্য আনতে তাই বাইরে থেকে খাবার কিনছেন। মাঠা নেওয়ার জন্য আসছি, দাম সাধ্যের মধ্যেই আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা গাইবান্ধা মিষ্টান্ন বরাবরই রাখে, এই জন্য হয়তো সুনামের সঙ্গে পরিচিত। এখানকার ইফতারগুলো মোটামুটি উন্নত, ভালো। এখানকার তো সবকিছুই ভালো। মিষ্টির দোকানেও বেশ ভিড়। ইফতার ও ঈদ সামনে রেখে জিলাপি ও অন্যান্য মিষ্টির চাহিদা বেড়েছে কয়েক গুণ। রেস্টুরেন্ট হওয়াতে আমাদের চাইনিজ আইটেমও অ্যাড করা হয়েছে। জালি কাবাব আছে, ফিশ কাবাব আছে, মানে পুডো আছে, বুন্দি আছে, জিলেবি আছে, অনেক ভালো ভালো আইটেম আছে, যেটা বাইরে পাওয়া যায় না। সবচাইতে আমাদের এখানে বেশি যায় জিলেপিটা। বুট, বুন্দে, বেগুনি, পেঁয়াজি, যেটা প্রয়োজনীয়, যেটা দাম কম ওটাই নিই। রমজানের শেষ সময়ে ইফতারকে কেন্দ্র করে গাইবান্ধা শহরের বাজারে তৈরি হয়েছে বাড়তি কর্মচাঞ্চল্য, যা ঈদের আগমনী আমেজকেই জানান দিচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি আর জীবিত নেই। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন পর্যন্ত খবরটি পুরোপুরি নিশ্চিত করতে পারেনি। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। ইরানি এক কর্মকর্তার বরাত এমন তথ্য জানিয়েছে রয়টার্স। এছাড়া ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট।